স্লাইড দেখা যাচ্ছে? জি ভাই স্লাইড দেখা কি যাচ্ছে। আচ্ছা, জি ভাই দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের পড়া হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। গত মেসেজে একটা করে দিছিলাম যে আজকে কি কি পড়বো, তার মধ্যে একটা ছিল পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এখন যে পেরিনেটাল যে অ্যাসফিক্সিয়া পড়বো, তার আগে আমাকে বুঝতে হবে যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলতে কি বোঝায় বা পেরিনেটাল যে পিরিয়ডটা কোনটাকে বলা হচ্ছে। দেখেন এখানে লিখে দিছি যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। পেরিনেটাল পিরিয়ডটা হচ্ছে যখন এটা 22 কমপ্লিটেড উইকস, অর্থাৎ 22 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে। তার মানে হচ্ছে যে 154 দিন গর্ভ অবস্থার 22 সপ্তাহ কমপ্লিট হবে এবং বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন পর্যন্ত, অর্থাৎ 7 দিন কমপ্লিট হবে আর আগে হবে 22 সপ্তাহ কমপ্লিট। তো কি হলো যে 22 কমপ্লিটেড উইকস প্লাস হচ্ছে 7 ডেজ আফটার বার্থ। তো এই যে সময়টা সেটাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। তো এই পেরিনেটাল পিরিয়ডে যে একটা যে বাচ্চার যে প্রবলেমটা হয় বা যেই অক্সিজেন ডিপ্রাইভেশন হয়, অ্যাসফিক্সিয়া মানে কি এটাও বলি যে অ্যাসফিক্সিয়া মানে হচ্ছে ডিপ্রাইভেশন অফ অক্সিজেন, অর্থাৎ বাচ্চাটা কি হবে, অক্সিজেনটা ঠিকমতো পাবে না, সেটাকে বলা হয় অ্যাসফিক্সিয়া। তো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হচ্ছে পেরিনেটাল অবস্থায় বা এই সময়ের মধ্যে বাচ্চা যদি ঠিকমতো অক্সিজেন না পায় সেটাকে বলা হয় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তো এই পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হলে বাচ্চার কি সমস্যা হয় বা ফিটাসের কি সমস্যা হয়? এটা হবে হাইপোক্সিয়া তো বললাম, তারপর হচ্ছে হাইপার কার্বিয়া, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। যদি এই অ্যাসফিক্সিয়া হয়, যেখানে অক্সিজেন লেভেল কমে যায় সেখানে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। তারপর হচ্ছে অ্যাসিডোসিস হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া মোটামুটি। এখন কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো রিস্ক ফ্যাক্টর ভাইয়া কোন জিনিস? পেরিনেটাল ভাইয়া আফরোজ বলেন। ভাই, হ্যাঁ হ্যাঁ, জি জি। এই পেরিনেটাল পিরিয়ডটা কি বা এই যে 22 সপ্তাহ পর থেকে শুরু হবে একদম জন্মের 7 দিন পর্যন্ত এই সময় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22 সপ্তাহ কমপ্লিট, মানে 22 সপ্তাহ কমপ্লিট, ও সরি ভুল বলছি, 22 সপ্তাহ কমপ্লিটের পরে যে এরপর থেকে 7 দিন পর্যন্ত, জন্মের 7 দিন পর্যন্ত জন্মানোর সময়টা জন্য সেটা, এই মধ্যবর্তী সময় যেটা এটাকে পেরিনেটাল পিরিয়ড ঠিক বলা আছে? হয়। যে ভাই এবার বুঝতে পারছি। জি 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 জি, এখানে দেখেন দ্য পেরিনেটাল পিরিয়ড কমেন্স এট 22 কমপ্লিটেড উইকস, ঠিক আছে? আচ্ছা, জি ভাই এবার বুঝতে পারছি। এরকম প্রশ্ন করবেন তাইলে আমার শিখতে বা বলতে অসুবিধা হবে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো রিস্ক ফ্যাক্টরটা কি? যে রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে এই সমস্যাটা হতে পারে। কিছু পজিটিভ ফ্যাক্টর আছে না, বা কজ, আমরা কজও বলতে পারি বা কিছু কারণ বলতে পারি এরকম। একটা একটু হচ্ছে ভলিউম কম ম্যাটারনাল, আসছে। ভলিউম কম আসছে না? একটা হচ্ছে ম্যাটারনাল ইলনেস, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। জি। ম্যাটারনাল ইলনেস, ম্যাটারনাল ইলনেস মানে হচ্ছে, ম্যাটারনাল কথাটার মানে হচ্ছে মায়ের, আর মায়ের অসুস্থতা, অর্থাৎ মায়ের অসুস্থতার যে যে অসুস্থতার কারণে বাচ্চার এই প্রবলেমটা হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে হাইপারটেনশন, আর হচ্ছে প্রলং অর অবস্ট্রাকটিভ লেবার, অবস্ট্রাক্টেড লেবার। তো প্রলং অর অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে, প্রলং মানে দেরিতে লেবারটা শুরু হয়, লেবারের সামনে একটু আলোচনা আছে শেষের দিকে। আর অবস্ট্রাক্টেড মানে যে লেবারটা বাধাগ্রস্ত হয়, ঠিক আছে? তো এটা নিয়ে, লেবারটা নিয়ে একটু লাস্টের দিকে কথা বলবো। তারপর হচ্ছে একলামশিয়া, তারপর হচ্ছে একলামশিয়াটা একটু জেনে নেই। আজকে অনেকগুলো টার্ম আসবে, যে এখানে অনেকেই গাইনি অবস পড়েন নাই, তো তাদের জন্য আমার আজকে এই সবগুলা শব্দ বলতে হবে আশা করি। তো একলামশিয়াটা কি, এর আগে আমার আরেকটা জিনিস জানতে হবে, প্রি একলামশিয়া, একলামশিয়ার পূর্বের কন্ডিশন। তো আমি সংজ্ঞা আকারে বলবো না, শুধু জিনিসটা কি সেটা বলবো। প্রি একলামশিয়াতে থাকে, যদি কোনো মায়ের প্রি একলামশিয়া হয় তখন আমরা কি পাবো আসলে, এই মায়ের কাছ থেকে কি আশা করব? তার থাকবে হচ্ছে হাই ব্লাড প্রেশার, তার প্রেশারটা বেশি থাকবে, প্রোটিন ইউরিয়া হবে, অর্থাৎ তার ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি হবে। তারপর হচ্ছে তার পা ফুলে যাবে, ঠিক আছে? তার হাঁটু, পা, তারপর হচ্ছে হাত, এগুলো সব ফুলে যাবে, ঠিক আছে?
তো এই যে একটা কন্ডিশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রি একলামশিয়া, মানে এই প্রি একলামশিয়ার কন্ডিশনে এই জিনিসগুলো থাকবে। এখন প্রি একলামশিয়ার কমপ্লিকেশন যেটা বা এটার যে পরবর্তী যে লাস্ট অবস্থাটা সেটাকে বলা হয় একলামশিয়া। এই একলামশিয়াটার কারণেও কিন্তু বাচ্চার বা একটা ফিটাসের পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে। তো তো একলামশিয়াটা কি এখন শিখি। একলামশিয়াটা হচ্ছে ইট ইজ দ্য অনসেট অফ সেইজার্স অর কনভালশন ইন ওমেন উইথ প্রি একলামশিয়া, অর্থাৎ প্রি একলামশিয়ার সাথে যে একটা কি বলে, যে মায়ের কি বলে কনভালশন হয় না, যে খিঁচুনি হয় না, ওই খিঁচুনিটা হচ্ছে যে একলামশিয়া। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডায়াবেটিস, মায়ের যদি ডায়াবেটিস থাকে তারপর এই কারণে হতে পারে। তারপর হচ্ছে হাইপোটেনশন, প্রথমে বলছি হাইপারটেনশন, এখন হাইপোটেনশন। তারপর হচ্ছে মায়ের যদি অ্যানিমিয়া থাকে, ইউটেরিন রাপচার, ইউটেরিন মানে হচ্ছে ইউটেরাস, রাপচার মানে হচ্ছে ফেটে যাওয়া বা এরকম। তারপর হচ্ছে সিস্টেমিক ডিজিজ, যে অন্য যে কোনো সিস্টেমিক ডিজিজের কারণেও বাচ্চার এই সমস্যা হতে পারে। তারপর হচ্ছে প্লাসেন্টাল প্যাথোলজি, যে প্লাসেন্টাল প্যাথোলজি দুইটা টার্ম আছে আমরা জানি, প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপসিও প্লাসেন্টা। আমি কিছুই বলবো না, শুধু দুইটার এক কথায় পার্থক্য বলবো, সবাই একটু মনোযোগী হবেন। যে প্লাসেন্টা প্রিভিয়াতে কি ঘটনা ঘটে আর অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে কি ঘটনা ঘটে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে আমার ডান হাতের, দেখেন মাউস এরিয়াটা দেখেন, এটা হচ্ছে নরমাল একটা প্লাসেন্টা। এই যে এটা হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে, এটা নরমাল। তো অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে কি হয়, এটা সেপারেট হয়ে যায়, ইউটেরাসের লেয়ারটা থেকে সেপারেট হয়ে যায়। এটা হচ্ছে সহজ ভাষায়। আর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে কি হয়, এই যে প্লাসেন্টাটা নিচের দিকে চলে আসে, এ হচ্ছে বেসিক পার্থক্য। আচ্ছা, এটা বুঝতে পারছেন অ্যাব্রাপসিও প্লাসেন্টা আর প্লাসেন্টা প্রিভিয়ার মেইন পার্থক্যটা? হ্যাঁ, বুঝতে পারছি। ভাই আরেকবার বলেন ভাই। আচ্ছা, আরেকবার। ভাই আরেকবার বলেন। জি জি, ভাইয়া। বলতেছি। এটা হচ্ছে নরমাল প্লাসেন্টা, দেখেন এটা হচ্ছে নরমাল প্লাসেন্টা, যে একটা ফিটাস মায়ের পেটের ভিতরে আছে। এই যে একটা আম্বিলিকাল কর্ড দিয়ে এখানে ফিটাস, মানে সরি প্লাসেন্টাটা দেখেন ইউটেরাসের ভিতরে যে লেয়ারটা আছে সেটার গায়ে কিন্তু লেগে আছে, ঠিক না? এটা হচ্ছে নরমাল। তো অ্যাব্রাপসিও কখন বলবো, এই যে দেখেন মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, এখানে ব্লাড লেখা আছে। তো এটা কিন্তু সেপারেট হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে, সেপারেট হয়ে গেছে। এই সেপারেট হওয়াটাকে বলা হচ্ছে অ্যাব্রাপসিও বা হ্যাঁ অ্যাব্রাপসিও প্লাসেন্টা। আর কিছু প্লাসেন্টা প্রিভিয়া আরেকটা টার্ম আছে, এগুলো গাইনিতে পড়বেন। এটা হচ্ছে এই প্লাসেন্টাটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে, প্লাসেন্টাটা নিচের দিকে মানে সার্ভিসের দিকে চলে আসে, তখন এটাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রত্যেকটা টার্ম বুঝে বুঝে আগাবো, ঠিক আছে, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন। তারপর হচ্ছে আম্বিলিকাল কর্ড অ্যাক্সিডেন্টস, তারপর হচ্ছে প্রলাপস হতে পারে আম্বিলিকাল, হ্যাঁ প্রলাপস হতে পারে। তারপর হচ্ছে নট বা নটের বাংলা শব্দ হচ্ছে গিট্টু বা এরকম। গিট্টু তো বুঝেন, গ্রামের ভাষা তো বুঝেন আশা করি। নট গিরু বলে অনেক এলাকায়, বা গিট্টু বলে, যেটা আপনারা বুঝতে পারেন। বা পেঁচায়া যাওয়া, আম্বিলিকাল কর্ডটা পেঁচায়া যায়, এটাও বুঝতে পারেন। তারপর হচ্ছে কর্ড অ্যারাউন্ড দ্য নেক, মানে এটা হচ্ছে নেকের চারপাশে এরকম ওই যে ফাঁসি নেয় না, ফাঁসির দড়ির মতো পেঁচায়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে ফিটাল ইলনেস, কিছু বাচ্চার অসুস্থতার কারণেও কিন্তু হতে পারে, যেমন বাচ্চা ফিটাসের যদি আপনার অ্যানিমিয়া থাকে, তারপর হচ্ছে কোনো ইনফেকশন, সিভিয়ার কার্ডিয়াক মেলফরমেশন, তারপর হচ্ছে কিছু সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। আর হচ্ছে কিছু নিউনেটাল, যে নিউনেটাল ইলনেস এর মধ্যে কিছু আছে কনজেনিটাল মেলফরমেশন অফ লাং হার্ট, মানে হার্টে বা লাংসে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে। তারপর হচ্ছে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, মানে সব সময় তার পালমোনারি হাইপারটেনশন থাকেই। আর আমরা জানি যে আরেকটা হাইপারটেনশন আছে, সেটাকে আমরা সচরাচর যেটা বয়স্ক মানুষের দেখি বা অ্যাডাল্টসদের দেখি, সেটা হচ্ছে যে সিস্টেমিক হাইপারটেনশন, আর এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। আর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে হার্ট মাসেল যেটা আছে সেটা রিজিডিটি হয়ে যায়, শক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে হার্টটা ঠিক মতো পাম্প করতে পারে না। তো অনেকগুলা রিস্ক ফ্যাক্টর আছে। আমি খালি মানে আমরা শুধু এই জিনিসগুলা জেনে যাই, মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু বুঝে যাই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার হলে বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে। এটা যদি আপনার এটা যদি কিডনিতে যায় বা কিডনিতে যদি ইফেক্ট করে, তাহলে অ্যাকিউট কিডনি ইনজুরি হবে।
আর ইন্টেস্টাইন গাটের আরেক নাম বা ইন্টেস্টাইন এরকম হতে পারে নেক্রোটাইজিং ইন্টারোকুলাইটিস, অর্থাৎ যে ইন্টেস্টাইন আছে সেটা পচে যেতে পারে। তারপর হচ্ছে লাংসে কি প্রবলেম হয়, পালমোনারি হেমোরেজ, লাংস থেকে ব্লিডিং হতে পারে। আচ্ছা, লিভারে কি প্রবলেম হয়, যদি লিভারে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার প্রভাব পড়ে, হ্যাপাটোসেলুলার নেক্রোসিস। হ্যাপাটো কথাটার মানে হচ্ছে লিভার, সেলুলার মানে হচ্ছে সেল, লিভারের সেলটা পচে যাবে। অ্যাড্রেনাল, অ্যাড্রেনালে কি হয়, হেমোরেজ। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে কোথায়, কিডনির উপরে, সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলে, সেখান থেকে হেমোরেজ হতে পারে। তারপর হচ্ছে হার্টে, হার্টে কি হয়, হাইপোক্সিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ যে হার্টের যে মাসেল সেখানে অক্সিজেনটা ঠিকমতো পাবে না। সব থেকে ক্ষতিকর যে জিনিসটা সেটা হচ্ছে হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। এটা হচ্ছে ব্রেনে যদি আপনার পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কমপ্লিকেশন কি, ব্রেনে এই যে একটা ডিজিজ হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এটা আলোচনা হবে। তো এটা হতে পারে ব্রেনে। এটা হচ্ছে যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কিছু কমপ্লিকেশন, যে বিভিন্ন অর্গানে বিভিন্ন তার প্রবলেম সৃষ্টি করে থাকে। এবার দেখেন যে ক্লিনিক্যাল ফিচার আমরা কিভাবে বুঝবো বা কি দেখে চিনবো। একটা হচ্ছে দ্য অ্যাসফিক্সিয়েটেড বেবিস প্রেজেন্স উইথ নো এসপিরেশন, নো ক্রাই। তো বাচ্চা কি করবে না, বাচ্চার শ্বাস নিবে না। এই বাচ্চাটা আমি বলছি না পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, তো এই বাচ্চাটা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারবে না বা নিবে না, কিছুক্ষণের জন্য থাকবে না। অথবা নো ক্রাই, বাচ্চা কানবে না। তো বাচ্চা কান্না করার একটা মেকানিজম আমি আগের ক্লাসেও বলেছি, আজকে আবার বলি। বাচ্চাকে সবসময়, মানে যে বাচ্চাটা নিউবর্ন, নিওনেটস, তো এই বাচ্চাটাকে যেটা নতুন জন্মগ্রহণ করছে 1 মিনিটের মধ্যে কাঁদাইতে হয়। তো এই কাঁদানোর এটার সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আমি বলে থাকি, সেটা হবে যে বাচ্চাকে যদি কাঁদানো হয় তাহলে তার লাংসটা খুলবে, অর্থাৎ অক্সিজেন শরীরের ভিতরে প্রবেশ করবে, ব্রেন অক্সিজেন পাবে। ব্রেন অক্সিজেন পেলে কি হবে, তার শরীরের নরমাল ফাংশন গুলো শুরু হবে। এখন বাচ্চা যদি না কাঁদে তাহলে কি হবে, বাচ্চা না কাঁদলে তার লাংসটাও ফুলবে না, অক্সিজেন পাবে না। বাচ্চা কিন্তু ব্রেন ডিসঅর্ডার হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নিউরোলজিক্যাল। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবসেন্ট অর উইক রেসপিরেটরি এফোর্টস, তার যে রেসপিরেটরি এফোর্টসটা সেটা অ্যাবসেন্ট থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাসপিং রেসপিরেশন উইথ লাং প্রসেস বিটুইন রেসপিরেশনস। গ্যাসপিং একটা শব্দ, একটা সাউন্ড, এটা আসলে এভাবে বোঝানো যায় না, সেটা আপনারা ইউটিউব থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, গ্যাসপিং শব্দটা শুনে নেবেন। তারপর হচ্ছে কনভালশন, খিঁচুনি হতে পারে, বাচ্চার খিঁচুনি হতে পারে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমাকে ডিজিজটা চিনতে হবে যে এটা কোন ডিজিজ বাচ্চার। আচ্ছা, তারপর হচ্ছে পেল কালার হতে পারে বাচ্চাটা। হ্যালো ভাইয়া, বলেন। জি জি। কনভালশনের যে প্যাকেটে HIE এটা কি বোঝাচ্ছে? এটা আসবে, এটা হচ্ছে হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এটা আসবে সামনে। আচ্ছা ঠিক আছে। হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। তারপর হচ্ছে পেল কালার, হ্যাঁ, বাচ্চাটা ফ্যাকাশে হয়ে যেতে পারে, এটার টার্মটা, বাচ্চা যদি পেল কালার হয়ে যায় এটাকে বলে অ্যাসপেক্সিয়া পেলিডা। ঠিক আছে, এই টার্মগুলো আপনারা শুনবেন সামনে, তো এখন একটু অ্যাডভান্স হয়ে যান। পেল কালার হলে বাচ্চাকে বলে অ্যাসপেক্সিয়া পেলিডা। আর আমরা কি বলছিলাম গত ক্লাসে, যে বাচ্চার নরমাল কালারটা থাকবে হচ্ছে পিঙ্ক কালার, আর পেরিফেরাল কিছুটা সায়ানোসিস থাকবে। ঠিক আছে, ওটা ছিল নরমাল। দেখেন পেল কালার কিন্তু নরমাল না বাচ্চার ক্ষেত্রে। তারপর হচ্ছে ব্রাডিকার্ডিয়া। ব্রেডিকার্ডিয়া আমরা বড়দের ক্ষেত্রে জানি কত, দুইটা টার্ম জানি, ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া। একটা হচ্ছে বড়দের ক্ষেত্রে 60 বিটের যদি নিচে হয় পার মিনিটে সেটাকে বলে ব্রেডিকার্ডিয়া। কিন্তু দেখেন এই বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, যদি 100 বিটের নিচে হয় সেটা হবে ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, তো এখন প্রশ্ন আসতে পারে যে বাচ্চার নরমাল পালস রেট বা হার্ট রেটটা কত। দেখেন আমি এখানে অ্যাড করে দিছি যে নরমাল তার পালস রেট বা হার্ট রেট আমরা যেটা বলি 120 থেকে 160 বিটস পার মিনিট, এটা হচ্ছে বাচ্চার নরমাল হার্ট রেট। ঠিক আছে, 120 থেকে 160 বিট পার মিনিট। আর হচ্ছে রেসপিরেটরি রেট বাচ্চার হচ্ছে 40 থেকে 60 এর আগ পর্যন্ত, এটা হচ্ছে পার মিনিটে। তো এই দুইটা মাথায় রাখবো, এগুলো আমাদের খুবই এসেনশিয়াল জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে এগুলা দরকার নাই। তার হচ্ছে মাসকুলার হাইপোটোনিয়া। এই যে দেখেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি কি বলছিলাম এর আগে, যে বাচ্চার, নরমাল বাচ্চার একটু ফ্লেকশন মোডে থাকবে। ঠিক আছে, হাত দুইটা একদম এই কাছাকাছি ভাঁজ করে নিয়ে আসে, ঠিক না? আপনারা দেখবেন নরমাল বাচ্চাগুলো হাতগুলা ভাঁজ করা থাকে, ফ্লেকশন মোডে থাকে। তো এই বাচ্চা কিন্তু এক্সটেনশন মোডে আছে, অর্থাৎ হাত দুইটা একদম মরার মতো বিছানার মধ্যে ছড়ায় রাখছে। আসলে এটা কিন্তু নরমাল বেবি না, এটা বুঝতে হবে। তারপর হচ্ছে ফিচার্স অফ অ্যাকিউট কিডনি ইনজুরি, অলিগোরিয়া।
এখন অলিগোরিয়া আমরা কিভাবে বুঝবো? অলিগো কথাটার মানে হচ্ছে কম, ইউরিয়া ইউরিয়া মানে হচ্ছে যে তার প্রস্রাব কমে যাওয়া বা ইউরিন সিক্রেশন বা ইউরিনটা কমে যায়। তো এখন কমে যায় সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে একটা বাচ্চা দৈনিক 7 থেকে 8 বার প্রস্রাব করবে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল। দৈনিক 7 থেকে 8 বার যদি না হয় সেটাকে আমরা আমরা কম অলিগো ইউরিয়া বলতে পারি। আর অ্যানিউরিয়া হচ্ছে অ্যাবসেন্ট, কোনো প্রস্রাব বাচ্চা করবে না। এই যে আপনি যেটা প্রশ্ন করছিলেন এটা আসছে HIE, হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। তো এই কথাটা এখান থেকে একটু বুঝে নেই। আমার ডান পাশে দেখেন, ইয়াটা দেখেন। হাইপোক্সিক কথাটার মানে হচ্ছে যে নট এনাফ অক্সিজেন, মানে বা ওই যে ডিপ্রাইভেশন অফ অক্সিজেনও বলেছিলাম যে ঠিকমতো অক্সিজেনটা পাবে না। আর ইসকেমিক মিন্স নট এনাফ ব্লাড ফ্লো, অর্থাৎ একটা এরিয়াতে ইসকেমিক যেটা হবে সেখানে ব্লাড ফ্লোটা ঠিকমতো হবে না, ঠিক আছে? আর এনসেফালোপ্যাথি মানে হচ্ছে ব্রেন ডিসঅর্ডার। তো তাও কি দাঁড়ালো যে ব্রেনে কি হলো, যে অক্সিজেনটা ঠিকমতো পাবে না। আর হচ্ছে ওইখানে কি কারণে? কারণ হচ্ছে সেখানে ব্লাড ফ্লোটা ঠিকমতো হয় নাই। তো ব্লাড যেখানে থাকবে না, অক্সিজেনেটেড ব্লাড যদি না পায়, তাহলে সেখানে তো মানে ব্লাড না গেলে তো অক্সিজেন পাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এই টার্মটা বুঝতে পারছেন? আমার পুরো সংজ্ঞা বোঝার দরকার জি নাই, শুধু ভাইয়া, মিনিং। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে আরেকবার বলি। পারছি। সহজ কথা হচ্ছে হাইপোক্সিক হচ্ছে অক্সিজেন পাবে না, আর ইসকেমিক হচ্ছে ব্লাড ফ্লোটা ঠিকমতো ওইখানে হয় না। তো আমরা জানি যে স্ট্রোক দুই ধরনের, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, আর একটা হচ্ছে মানে দুইটা স্ট্রোক আছে, একটা হয় রাপচার হয়ে যাওয়ার কারণে, আরেকটা হচ্ছে যে ব্লাড ফ্লোটা ঠিকমতো পায় না, অর্থাৎ যে ব্লাড ভেসেল গুলা চিকন হয়ে যায় বা নেক্রোসিস হয়ে যায়, এই কারণে হতে পারে। তো এখানে ব্লাড ফ্লোটা ঠিকমতো না পাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। মানে এই, আচ্ছা এটা কাদের হয় দেখেন। This is abnormal neurobehavioral state accompanying several perinatal asphyxia. আচ্ছা, এত বড় করে পড়ার দরকার নাই, একটু দেখেন। এটা সাধারণত হয়ে থাকে প্রি টার্ম বাচ্চাদের, ঠিক আছে? প্রি টার্ম বাচ্চা কারা? আগেই বলেছিলাম, টার্ম বেবি হচ্ছে 37 থেকে 42 সপ্তাহ, ঠিক আছে? আর হচ্ছে প্রি টার্ম হচ্ছে 37 সপ্তাহের আগে যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেটাকে আমরা প্রি টার্ম বলবো। এর বেশি গেলে সেটাকে আমরা পোস্ট টার্ম বলবো। এগুলো আগের ক্লাসেও দেখেছি। দেখেন এটা 3টা স্টেজ আছে, হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথির 3টা স্টেজ। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সবথেকে খারাপ স্টেজের কথা, স্টেজ 3। সেটা বাচ্চা কোমাতে চলে যায়, বাচ্চার প্যারালাইসিস হয়ে যেতে পারে, ঠিক আছে? ফ্ল্যাসিড হয়ে যেতে পারে। তারপর হচ্ছে অ্যাবসেন্ট প্রিমিটিভ রিফ্লেক্স। তো প্রিমিটিভ রিফ্লেক্স আগের ক্লাসে বলেছি, অনেকগুলা রিফ্লেক্স থাকে, আল্লাহ তাআলা আদি রিফ্লেক্স দিয়ে দেয়। তার মধ্যে কি থাকে? একটা মোরো রিফ্লেক্স দেখেছিলাম, তারপর হচ্ছে সাকিং রিফ্লেক্স দেখেছিলাম, অনেকগুলা রিফ্লেক্স থাকে। তো এই রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট থাকবে। তো আমি বলেছিলাম যে এই রিফ্লেক্স গুলার ইম্পর্টেন্স কি, যে বাচ্চা ব্রেন ডিসঅর্ডার থাকতে পারে যদি রিফ্লেক্স গুলা অ্যাবসেন্ট থাকে। তো এখানে দেখেন বাচ্চার কিন্তু অ্যাবসেন্ট থাকবে এই রিফ্লেক্স গুলা। কেউ কিছু বলবেন? আচ্ছা, তারপর হচ্ছে স্টেজ 2। স্টেজ 2টা ভালোর দিকেও আছে, মন্দের দিকেও আছে। তো এই স্টেজে খুব বেশি যত্ন নিতে হয়। এখানে কনভালশন থাকবে, লেথার্জি থাকবে, উইক মোরো রিফ্লেক্স। মোরো রিফ্লেক্সটা কি? যে বাচ্চার পিছনের দিকে মানে পিঠের উপরে শোল্ডার জয়েন্টের এদিকে দুই হাত দিয়ে যদি বাচ্চার মাথাটা আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করি, বাচ্চাটা আঁকড়ে ধরার চেষ্টা করে। এই যে আঁকড়ে ধরার চেষ্টাটা, সেটাকে বলা হয় মোরো রিফ্লেক্স। তো এখানে কি হবে? উইক থাকবে মোরো রিফ্লেক্সটা। তারপর হচ্ছে মাইল্ড হাইপোটোনিয়া থাকবে। তো হাইপোটোনিয়া মানে হচ্ছে টোনটা কম থাকবে, মাসেলের টান টান কমে যাবে। আর কনস্ট্রিক্টেড পিউপিসটা একদম মানে মনে হয় যে কনস্ট্রিক্টেড হয়ে আছে, চাপানো আছে এরকম। তো এই স্টেজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে আমাদের খুব বেশি কেয়ার করতে হবে, কারণ স্টেজ 3 তে গেলে বাচ্চা অনেক সময় মারা যায়, সেটা আমরা আর পারবো না। আর এগুলা বেশিরভাগ হয়ে থাকে হসপিটাল ম্যানেজমেন্ট, তবু আমরা শিখার জন্য শিখছি। আর হচ্ছে স্টেজ 1টা হচ্ছে, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যেই মানে 24 ঘন্টা বা একদিন পারসিস্ট করে এখানে মাসেল টোনটা নরমালি থাকে, এটা সাধারণত ভালো হয়ে যায়, ঠিক আছে? এটা একটু কেয়ার করলে ভালো হয়ে যায়। তো আমরা জিনিসটা বুঝতে পারলাম, আসলে রোগটা ধরতে পারলাম। আর রোগটা ধরতে পারলে আমি নিজে চিকিৎসা করি অথবা রেফার করতে পারি, যে কোনো কিছুই করতে পারি। এবার হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই বাচ্চার কিন্তু ম্যানেজমেন্ট আমরা পারবো না, কারণ প্রি টার্ম বাচ্চা বা হ্যাঁ প্রি ম্যাচিউর বেবি, তা লো বার্থ ওয়েট, এগুলা কিন্তু মানে কি বলে NICU অর্থাৎ নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের চিকিৎসা হয়।
ঠিক আছে? তো আমরা আমাদের কাজ কি আমরা যাতে শিখে ম্যানেজমেন্ট দিতে পারি। তো দেখেন এগুলা সব এলোপ্যাথিক ম্যানেজমেন্ট, আমার এগুলা জানার দরকার নাই। তো এখানে একটা জিনিস আমি জেনে যাই যে এই বাচ্চাকে কি করে, হসপিটালে নিলে কি করে। একটা হচ্ছে রিসাসিটেশন করে। এখন রিসাসিটেশন টার্মটা আপনারা অনেকবার পাবেন। ওই দিন নোমান ভাই বলছিল যে রিসাসিটেশন মানে কি, তো আজকে আমি এটা কালেক্ট করছি। তো রিসাসিটেশন মানে হচ্ছে যে কোনো কিছুর অভাব হইলে সেটাকে অভাব পূরণ করাটার নাম হচ্ছে রিসাসিটেশন। এটা হচ্ছে সহজ ভাষায়। এখন কি কি রিসাসিটেশন হতে পারে? আপনারা জানেন যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হতে পারে, হ্যাঁ, মাউথ টু মাউথ রিসাসিটেশন, এই সিস্টেমগুলোতে রিসাসিটেশন হতে পারে। বা ল্যাক অফ ব্রিদিং অর হার্টবিট, এগুলার অভাব হইলে বা ল্যাক অফ অক্সিজেন থাকলে এগুলার ঘাটতি পূরণ করা যেতে পারে। ঠিক আছে, এই রিসাসিটেশনটা বুঝতে পারছেন? হ্যালো, রিসাসিটেশনটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি ভাইয়া, তারপরে বুঝতে হচ্ছে পারছি। আচ্ছা, আর এখানে আরো কিছু টার্ম আছে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়। এই যে করোনা ভাইরাসের জন্য কিন্তু এটা একটা মানে জনপ্রিয় একটা হয়ে গেছিল যে ঘরে ঘরে পালস অক্সিমিটার নিয়ে আসছে। তো আমি পালস অক্সিমিটার একটা ছবি আমরা যারা দেখছি বা দেখি নাই তাদের জন্য এটা অ্যাড করেছি। তো দেখেন পালস অক্সিমিটারটা অনেকটা এরকম থাকে। তো এটার এই পালস অক্সিমিটারের যে নর্মাল রেটটা অ্যাডাল্টসদের ক্ষেত্রে এটা হচ্ছে 94 থেকে 99%। ঠিক আছে, 94 এর বা 90 এর যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে তার অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তো এই জন্যই আমি এখানে অ্যাড করছি যে এই জিনিসটা আমাদের বেসিকটা একটু দরকার, যে অক্সিজেন লেভেলটা কমে গেলে তার অক্সিজেন দরকার। তো এটা আমি সহজেই মাপতে পারবো। দেখেন এখানে উঠে আছে 99, আহ, এটা উঠে আছে। তো আমি যখন পাবো যে 90 এর কম, তখন আমার বুঝতে হবে যে সিভিয়ার কন্ডিশন, তার অক্সিজেন দরকার। তো এই দুইটা টার্মের জন্য মূলত এই স্লাইডটা করা। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো হসপিটাল ম্যানেজমেন্ট, রিসাসিটেশন আর হচ্ছে পালস অক্সিমিটার। এখানে আরেকটু কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে এখানে কি করে বাচ্চাকে। দেখেন বাচ্চা যদি না কাঁদে, হ্যাঁ, বাচ্চা ওই যে এইসব প্রবলেম গুলা ওই যে বললাম না যে বাচ্চা না কাঁদার কারণে কিন্তু হয়ে থাকে। তো বাচ্চা যদি না কাঁদে আমি কিন্তু তাকে লাঠি দিয়ে পিটাইতে পারবো না। ঠিক আছে, তাকে প্রথমে কি করতে হবে, তাকে কাঁদাইতে হবে, তাকে স্টিমুলেশন দিতে হবে। দেখেন এখানে স্টিমুলেশন কিভাবে দিচ্ছে, বাচ্চার পিছনে এই যে পায়ের নিচে স্টিমুলেশন একটা দিচ্ছে এখানে, তারপর হচ্ছে পিঠের নিচেও মানে কয়েকবার, একবার হাত উপরের দিকে, একবার নিচের দিকে, আরেকবার উপরের দিকে। তো এই স্টিমুলেশন দিলে কিন্তু বাচ্চা অনেক সময় কাঁদে, বা বাচ্চার চেস্টে অল্প করে চাপ দেওয়া হয় বাচ্চাকে কাঁদানোর জন্য। তো এই বাচ্চা কাঁদানোটা দেখেন কত একটা ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চা যদি না কাঁদে কত বড় সমস্যা হয়ে যায় দেখেন। তো আজকের ক্লাসে এটাও একটা উদ্দেশ্য যে আমার এটা যাতে আমি শিখতে পারি, যে বাড়িতে নর্মাল ডেলিভারি হলে অন্তত এটা আমার মাথায় রাখতে হবে, বাচ্চাকে যাতে 1 মিনিটের মধ্যে কাঁদায়। তো এখানে একটা মেকানিজম দিয়েছে যে কিভাবে কি করে, এটা আমার দরকার নেই। এবার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন। রেসপিরেটরি ডিস্ট্রেসের অনেকগুলা টার্ম আছে এখানে। তার মধ্যে দেখেন একটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তারপর হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এগুলো আমরা বলেছি। তারপর হচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন, এটা আলোচনা হবে। তারপর হচ্ছে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, এটা বলেছি, বাচ্চা নিজের স্টুলটা নিজেই খায় ফেলে মায়ের পেটের ভিতরে, তখন যে সমস্যাটা হয় অ্যাসপিরেশনে সেটাকে বলা মেকোনিয়াল অ্যাসপিরেশন সিনড্রোম। তারপর হচ্ছে কনজেনিটাল নিউমোনিয়া থাকতে পারে, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে কি, যে বাচ্চার যে লাংসের যে কভারিং আছে সেখানে কভারিং এর ভিতরে যদি এক্সেস কি বল থাকে, বাতাস থাকে। নিউমো কথাটার মানে হচ্ছে বাতাস। তারপর হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া, ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটাও এক ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো দেখেন ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটা একটু ছবি দেখেন, দেখতে পাচ্ছেন নাকি, ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে বাচ্চার ডায়াফ্রাম, এটা হচ্ছে লাং, দুই পাশে দুইটা লাংস আছে। তো দেখেন এই যে ডায়াফ্রামের উপর দিয়ে বা এইখান থেকে কিন্তু ইন্টেস্টাইনটা বের হয়ে গেছে, এটাকে বলা কি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এটাও হতে পারে। তারপর হচ্ছে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর হচ্ছে পালমোনারি হাইপোপ্লাসিয়া, মানে এখানে অনেকগুলা এই ডিজিজের টার্মের কথা উল্লেখ করা হয়েছে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। এখন হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কি, এটার আরেকটা নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। এখানে একটা ইন্টারেস্টিং কথাবার্তা আছে, তো সেই ইন্টারেস্টিং কথাটা কি দেখি। রেসপিরেটরি ডিস্ট্রেসের, এটা তো বললাম যে হায়ালিন মেমব্রেন ডিজিজ, এটার আরেক নাম
এটা এটা শুরু হয় কখন? জন্মের পরেই। জন্মের পরে শুরু হয় কমনলি এবং প্রি টার্ম ইনফ্যান্টস। এই যে আরেকবার কথাটা আসছে প্রি টার্ম। ঠিক আছে, আজকের যে সমস্যাগুলো অনেকগুলো প্রি টার্মের আর একটা টার্মেরও আছে। তো প্রি টার্ম বলেছি যে 37 উইকস এর আগে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, সেটা সিজারিয়ান হইতে পারে বা যেভাবেই হোক, তখন কিন্তু এই সমস্যাটা ডেভেলপ করে। এই জন্য টার্ম কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা কেন হয়, এই বাচ্চার যে রেসপিরেটরি ডিস্ট্রেসটা কেন হয়? কারণ হচ্ছে বাচ্চা যদি প্রি টার্ম হয় তার কিন্তু সারফেক্টেন্ট তৈরি হয় না। আচ্ছা, একজন রেসপন্স করবেন, সার্ফ এক্সেলের কাজ কি? সার্ফ এক্সেল আমরা যে ইউজ করি, সার্ফ এক্সেল, সেটার কাজ কি? একজন বলেন, যে কোনো একজন। হ্যালো। ভাই সারফেক্টেন্স ভাই মূলত ভাই ঘর্ষণটা প্রতিরোধ করে ফুসফুসে। ভাই ফুসফুসে মূলত ভাই ঘর্ষণটা প্রতিরোধ করে আর কি। সার্ফ মানে এক্সেল অ্যালভিওলার যে বলতেছি ঘর্ষণটা আমি, হয় আমি সার্ফ এক্সেলের কথা বলছি। সার্ফ এক্সেল তো হ্যাঁ হ্যাঁ, ভাই, ভাই সার্ফ এক্সেল তো হচ্ছে ডিটারজেন্ট হিসেবে কাজ করে, যে মানে ডিটারজেন্ট কাপড় ধোয়ার জন্য ব্যবহার পরিষ্কার করা করে, হয়। ঠিক না? পরিষ্কার করে। তো এই সারফেক্টেন্টেরও জি ভাই। কিন্তু একই ধরনের কাজ, সেজন্য আমি সার্ফ এক্সেল কথাটা এনেছি এখানে। দেখেন এখানে আমি সংজ্ঞাটা এনেছি যে এ ফ্লুইড সিক্রেটেড বাই দ্য সেলস অফ অ্যালভিওলাই। তো অ্যালভিওলাই কি? এই যে বায়োকোঠেরি গুলো আছে বেলুনের মতো ছোট 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 ছোট, সেখানে যে সেল আছে সেখান থেকে কিন্তু এটা এই সারফেক্টেন্টটা রিলিজ হয়ে থাকে। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এখানে যে এ, মানে অতিরিক্ত পানি থাকে, যে বায়োকোঠরি গুলা থাকে, সেগুলা মানে পরিষ্কার করা। এটা কিন্তু আপনার প্রি টার্ম হলে তখন কিন্তু এটা সিক্রেশন হয় না, মানে এটা বের হয় না। তো এখানে দেখেন আহ, এটা দুই ধরনের আছে এখানে। 23 থেকে 24 সপ্তাহে অফ জেস্টেশন, অর্থাৎ যে যখন গর্ভাবস্থার 23 থেকে 24 সপ্তাহ হয় তখন কিন্তু কিছুটা রিলিজ হয়, বাট adequate amounts are not secreted until 32 weeks, অর্থাৎ 32 সপ্তাহ আগ পর্যন্ত কিন্তু মানে যে যতটুকু পর্যাপ্ত এই সারফেক্টেন্ট সিক্রেশন হওয়ার কথা সেটা কিন্তু হয় না। আর এর আগে যদি বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এতটুকু বুঝতে পারছেন? হ্যালো, এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হচ্ছে সারফেক্টেন্টের কাজ, যে বাচ্চার এই যে অ্যালভিওলাই গুলাকে পরিষ্কার রাখা, অর্থাৎ বায়োকোঠরি গুলাকে পরিষ্কার করা। এটা হচ্ছে সহজ ভাষায়। তো এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কি কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। একটা হচ্ছে প্রিমেচিউরিটি, বাচ্চা যদি টার্মের আগে হয়ে যায়। তারপর হচ্ছে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, বাচ্চার মায়ের যদি ডায়াবেটিস থাকে। আর্লি কর্ড ক্লাম্পিং, যদি তাড়াতাড়ি তার আম্বিলিকাল কর্ডটা কেটে ফেলা হয়। তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, যদি টেম্পারেচার কমে যায়। এজন্য ওই বাচ্চা হওয়ার পর পরেই বলে যে গোসল করতে নিষেধ করা হয়, বাচ্চাকে একটু গরম কাপড় দেওয়া মুড়িয়ে দেওয়া হয়। দেখছেন, এই হাইপোথার্মিয়া হইলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তারপর হচ্ছে সিজারিয়ান সেকশন, যে সিজার হইলেও এরকম হতে পারে। কেন হয়? সিজার হইলে হয় বা ডেলিভারি, নর্মাল ডেলিভারি হইলে কেন হয় না? তো নর্মাল ডেলিভারি হইলে কিন্তু সে এমন এক চিপা দিয়ে আসে বা এমন এক জায়গা দিয়ে আসে, সেখানে কিন্তু বাচ্চাকে অনেক স্ট্রাগল করে বেরোতে হয়, ঠিক আছে? মানে তার চেস্টের উপরে একটা চাপ পড়ে, তখন তার ভিতরে যে এক্সট্রা ফ্লুইড গুলা থাকে নাকের ভিতরে বা হ্যাঁ, তার বায়োকোঠির ভিতরে বা অ্যালভিওলাসের ভিতরে, সেগুলা কিন্তু বের হয়ে যায় নাক মুখ দিয়ে। কিন্তু সিজার হইলে কিন্তু সে আরামে আরামে বের হয়ে আসে, তার ওই কষ্টটা করতে হয় না। সেই কারণে কিন্তু তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা থাকতে পারে। বুঝতে পারছেন? আজকে একটু যদি রেসপন্স না করেন আমি আগাইতে পারবো না সামনে। হ্যাঁ ভাই, হ্যালো। বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে বার্থ ডিপ্রেশন। বার্থ ডিপ্রেশন কেন হয়? অনেক সময় মায়েরা অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস নিয়ে থাকে, সেজন্য কিন্তু বাচ্চারও এটা প্রভাব পড়তে পারে। আহ, তো এজন্যই বলে যে মা যদি সুস্থ হয় বাচ্চা সুস্থ হবে, ঠিক আছে? এখন মাই যদি অনেক অসুস্থ থাকে, মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি ক্যান্সার থাকে, তো মায়ের কিন্তু আগে চিকিৎসা করা দরকার। সুস্থ মা দরকার, সুস্থ মা হলেই কেবল আমরা সুস্থ বাচ্চা আশা করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আদার্স কিছু আছে দেখেন, গার্লসের তুলনায় বয়েজদের বেশি হয়। তারপর হচ্ছে টুইন টুইন প্রেগন্যান্সি, বা বাচ্চা যদি দুইটা হয় সেই কারণে হতে পারে। আর কিছু জেনেটিক কজের কারণে হতে পারে। তো আশা করি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কিছুটা হলেও বুঝতে পারছেন। তো এখানে একটা দেওয়া আছে, তো এটা কিভাবে হয় এখানে দিছে। আমি আরেকবার একটু বলি। বাচ্চা ধরেন প্রিমেচিউর হইলো,
প্রিমেচিউর হইলে তার সারফেক্টেন্টটা সিনথেসিস কম হবে, স্টোরেজও কম হবে, রিলিজও কম হবে। হইলে কি হবে যে অ্যালভিওলার দেখেন, অ্যালভিওলার এগুলো হচ্ছে অ্যালভিওলাস, এটা হচ্ছে নরমাল, দেখেন এগুলো হচ্ছে অ্যালভিওলাই, হ্যাঁ অ্যালভিওলাই। তো এখানে এই এখানে যে এই কি বলে সারফেক্টেন্টটা কম ইয়ে হবে, মানে কমে যাবে, ঠিক আছে। তো কমে গেলে কি হবে, অ্যালভিওলার সারফেস টেনশন, যে এখানে বিভিন্ন ধরনের ফ্লুইড থাকে বা বিভিন্ন ধরনের সেল থাকে, এখানে দেখেন ফেব্রিন আছে, তারপর হচ্ছে নেক্রোটিক সেলস আছে। তো এগুলা একটা লেয়ার পড়ে যায়, অর্থাৎ টেনশন বাড়ায় দেয়, অর্থাৎ প্রেসার বাড়ায় দেয়। তো সারফেক্টেন্ট থাকলে এগুলা পরিষ্কার হয়ে যায়। আর মানে এখানে অনেকগুলো ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের উপরে যদি এই সব লেয়ার পড়ে যায়, আর যদি সারফেক্টেন্ট কম থাকে, সারফেক্টেন্ট না থাকলে সেগুলো পরিষ্কার হবে না। তো পরিষ্কার না হলে ব্লাড ভেসেলও কিন্তু অক্সিজেন পাবে না। তো আলটিমেটলি যখন এটা ব্রেনে যাবে, ব্রেনে তো অক্সিজেন ঠিক মতো পাবে না, না পাইলে কি হবে দেখেন, না পাইলে কিন্তু ব্রেন ডিসঅর্ডার হয়ে যাবে। আর এখানে যে লাংসের যে অ্যালভিওলাসের যে সমস্যাটা, অ্যাটেলেকটেসিস হয়ে যায়। তো অ্যাটেলেকটেসিস মানে কি, যে এই যে অ্যালভিওলাস গুলা চুপসে যায়। কারণ হচ্ছে একটা পাইপলাইনের উপরে যদি আপনি প্রেসার দিতেই থাকেন, যেখানে একটা পাইপলাইন ছিল সেটা যদি প্রেসার হয়ে যায়, প্রেসার হয়ে গেলে কিন্তু এটা চুপসে যাবে। এই হচ্ছে মোটামুটি কথা। তো এই অ্যালভিওলাস গুলা চুপসে গেলে আমার ব্লাডের ভিতরে অক্সিজেন যাচ্ছে না, শরীর অক্সিজেন পাবে না, তাইলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এভাবে ডেভেলপ করে। বুঝা গেছে? হ্যালো, আপনারা কি লাইনে আছেন হ্যাঁ নাকি জি ভাইয়া। নাই? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হলে আমি কিভাবে বুঝবো? এটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস উইদিন 1 hour অফ বার্থ ইন এ প্রিটার্ম বেবি, যে এটা বাচ্চার 1 ঘন্টা মানে জন্মের 1 ঘন্টা পরে এটা আমি বুঝতে পারবো। তার ফার্স্ট ব্রিদিং থাকবে, অর্থাৎ 60 বিট, আমি বলেছিলাম ওইখানে 40 থেকে 60 বিট হচ্ছে নরমাল, ঠিক আছে। 40 থেকে 60 হচ্ছে নরমাল। আর এখানে দেখেন 60 বিটের বেশি হবে 1 মিনিটে। তো 60 মানে 60 বিটের বেশি হলে সেটাকে বলে ফাস্ট ব্রিথিং, এটা দেখে বুঝবো। আছে ফ্লারিং অফ এলানাসি, মানে তার যে নাকের যে দুইটা পাতা আছে সেগুলা লাফাইতে থাকবে এরকম, ফ্লেরিং হবে, ফ্লেরিং। আর হচ্ছে যে স্টার্নাল এন্ড ইন্টারকোস্টাল রিট্রাকশন, চেস্ট ইনড্রয়িং, অর্থাৎ বুকের খাঁচাটা ভিতরের দিকে ঢুকে যাবে। এই ছবিগুলো আগের ক্লাসেও দেখাইছি, যে চেস্ট ইনড্রয়িং কি বুকের খাঁচাটা ভিতরে ঢেবে যাবে। তো কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সে বেশি শ্বাস নিবে, ফাস্ট ব্রিথিং মানে কি অনেক দ্রুত অনেকগুলা শ্বাস নিবে, অর্থাৎ 60 এর বেশি নিবে, আর তার নাকের পাতাটা অনেক সময় লড়তে থাকবে, নাড়াচাড়া করবে। আর হচ্ছে যে চেস্ট ইনড্রয়িং হবে, আর হচ্ছে গ্রান্টিং, তার একটা শব্দ করবে এরকম শব্দ করবে। আপনারা এই গ্রান্টিং শব্দটা আর গ্যাসপিং শব্দটা একটু দেখে নেবেন। আর হচ্ছে সায়ানোসিস, তো যেখানে সায়ানোসিস থাকবে সেখানে আমরা বুঝবো যে অক্সিজেন লেভেলটা কম। এটা আমরা সবসময় বলি যে সায়ানোসিসের কথা, যে যেখানে অক্সিজেন কম থাকবে সেখানে সায়ানোসিস ডেভেলপ করে। আচ্ছা, তারপরে হচ্ছে ফলিং অক্সিজেন স্যাচুরেশন, এটা হচ্ছে 90 এর কমে যাবে, হ্যাঁ 90% এর কমে যদি হয়ে যায় এটাকে বলে পার্সিয়াল অক্সিজেন স্যাচুরেশন লেভেল, 90% এর কম থাকবে, ঠিক আছে। তো এটা আমরা পালস অক্সিমেট্রি দিয়েও দেখতে পারবো। আচ্ছা, ডায়াগনোসিস মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল কথাটার মানে হচ্ছে আমি চোখে দেখে ভাইয়া যেটা একটা diagnosis ভাই করব। একটা কোশ্চেন ছিল ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। ভাই, এটা কি হ্যাঁ ভাই যে নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে, মানে নিউমোনিয়ার এটার মধ্যে পড়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের মধ্যে ভাই নিউমোনিয়া পড়ে কিনা? মানে যেরকম সিমটম গুলো দেখো, যে নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক এরকম সিমটম দেখা যায়, যে বুকের কাছে ভিতরে ঢুকে যে শব্দ হয়, মানে এটা কি নিউমোনিয়ার মধ্যে পড়ে কিনা? মানে নিউমোনিয়া হলে জন্মের পরে নিউমোনিয়া হইতে নিউমোনিয়াতে কাছাকাছি এইগুলো আসবে, কিন্তু আপনি তো আরো ফাইন্ডিংস আছে, এক্সরে করতে পারেন, এক্সরে করলে তো পার্থক্য হয়ে যাবে। নিউমোনিয়া সামনের ক্লাসে আসবে, জি ভাই। তখন নিউমোনিয়া পড়াইলে পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, নিউমোনিয়া অ্যাজমা এগুলো আচ্ছা ঠিক আসতেছে আছে ভাই। সামনের ক্লাসগুলোতে। তো অনেকগুলা আচ্ছা ঠিক মানে ইয়ে আছে, তো আমরা পার্থক্য করার জন্য কিন্তু অনেকগুলা ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। তো ক্লিনিক্যালি আমরা ওই যে আমরা বলি না যে ডিডি মানে কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ যে এই সিমটমের মধ্যে কোন কোন ডিজিজটা আমার আসতে পারে সেটা হচ্ছে ডিডি, ঠিক না। বা অনেক ডিজিজের কিন্তু কাছাকাছি অনেকগুলা সিমটম মিলে যায়। দেখেন এই যে এখনই পার্থক্য হয়ে গেছে, দেখেন যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের এক্সরে করলে দেখেন কি পাওয়া যাবে। টেস্টটা দেখেন কি দেখতেছেন টেস্টটা,
চেস্টের এক্সরে করলে কিন্তু কালো পাওয়া যাওয়ার কথা, অর্থাৎ বাতাস কালো থাকে। চেস্টের এক্সরে করলে যে বাতাস কালো থাকার কথা, কিন্তু এটা দেখেন একদম পুরাটা সাদা হয়ে গেছে। এটাকে বলে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। তো একমাত্র এই এক্সরেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা হয়েছে। ঠিক আছে? মানে হচ্ছে একটা সাদা গ্লাসের উপরে যদি আমি পাথর দিয়ে ঘষতে থাকি, ঘষলে কিন্তু কাজটা কিরকম একটা সাদা সাদা ভাব হয়ে যায় না? তো ওইরকম হয়ে যায়। ঠিক আছে? দেখেন একদম সাদা হয়ে গেছে। তো এটাই এখান থেকে জেনে নেই যে এক্সরে করলে আমরা বুঝে যাব যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এরিয়াটা। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে কি করব? বাচ্চাকে গরম রাখতে হবে, কভারিং দ্য বেবি উইথ ওয়ার্ম ক্লথস, যে গরম কাপড় দিয়ে, এটা হচ্ছে সাপোর্টিভ, যে কি কি সাপোর্ট দিব। বাচ্চাকে গরম রাখতে হবে, কারণ হচ্ছে হাইপোথার্মিয়া হইলে আরেক সমস্যা। তারপরে যে এখানে কিছু হসপিটাল বেস ম্যানেজমেন্ট আছে, আমি ওইদিকে যাব না। দেখেন একটা ছবি দেখতেছেন, এটা একটা কাচের বাক্সের মতো, এটা। এখানে অক্সিজেন থাকে এটার ভিতরে, বাচ্চার ওজন অনুসারে এখানে বিভিন্ন ফ্লুইডও দেওয়া হয় বাচ্চাকে, ভিতরে অক্সিজেনটা ঠিক রাখে। তো এটা জাস্ট আমরা চেনার জন্য আমি এখানে অ্যাড করেছি বা এখানে নিয়ে আসছি, যে এটার ভিতরে অক্সিজেনটা দেওয়া হয় এই কাচের ভিতরে। আর দেখেন বাচ্চাকে মুড়িয়ে দেওয়া হয়েছে এই কাপড় দিয়ে। এটা মূলত এটার চিকিৎসা হচ্ছে যে তাকে অক্সিজেন দিতে হবে। হ্যাঁ, বাচ্চার অক্সিজেন তো পায় না ঠিক মতো, অক্সিজেনটা দিতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ট্রানজিয়েন্ট টাকিপনিয়া অফ নিউবর্ন। ট্রানজিয়েন্ট কথাটার মানে হচ্ছে যে অল্প সময়ের জন্য, আর টাকিপনিয়া হচ্ছে তার শ্বাস প্রশ্বাসের রেটটা বেড়ে যাবে, হঠাৎ করে শ্বাস বাইরে যায় না ওইটা। তো ট্রানজিয়েন্ট টাকিপনিয়া অফ নিউবর্নস এটা হইলো এটাই। তারপরে দেখেন এটার কজটা কি? ডিলেড অ্যাবজর্পশন অফ ফ্লুইড ফ্রম ফিটাল অ্যালভিওলাস। আচ্ছা, এটার কজটা মূলত হচ্ছে আননোন কজ থাকে। হ্যাঁ, মানে অনেক কজটা অনেক সময় জানা যায় না। তো এই কজটা তেমন ইম্পর্টেন্ট না, অনেক সময় অজানাই থেকে যায়। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ আমার সিমটম চিনা বা রোগ চিনা। দেখেন ওইটার আর এটার কিন্তু একই ধরনের সিমটম, যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর হচ্ছে এটা কি পড়তেছি, ট্রানজিয়েন্ট টাকিপনিয়া। হ্যাঁ, ট্রানজিয়েন্ট টাকিপনিয়া। তো এটার মেইন পার্থক্য হচ্ছে ওইটা থাকবে প্রি টার্ম বেবি, আর এটা হচ্ছে টার্ম বেবি। ঠিক আছে? এই দুইটা হচ্ছে পার্থক্য। ওইটা হচ্ছে প্রি টার্ম, এটা হচ্ছে টার্ম বেবি। তো সিমটম গুলা কাছাকাছি, এই জন্য আর বললাম না। তো এটার চেস্ট এক্সরে করলে এরকম পাওয়া যাবে। দেখেন দেখেন এটাতে কিন্তু কিছুটা কালো কালো দেখা যায়। ঠিক আছে? কিন্তু ওইটাতে কিন্তু একদম সাদা ছিল, তো পার্থক্য হয়ে গেছে অনেকটা। কিরকম একটা শেপ আসছে দেখতে পারছেন সবাই? এক্সরেটা দেখতে পারছেন? একটা লাংস শেপ আসছে আর কি কালো দেখে, লাংসের হ্যাঁ, মতো হ্যাঁ। শেপ আসছে অনেকটা। কিন্তু ওইটাতে কিন্তু একদম সাদা ছিল, আর এখানে যে একটু কালো আছে। তো এটা মূলত ভালো হয়ে যায়। ঠিক আছে? 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা রিকভারি হয়ে যায়, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। কিন্তু আগেরটার জন্য কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়। আচ্ছা, আজকের যে সর্বশেষ আমাদের যে টপিকটা, নিওনেটাল সেপসিস। নিওনেটাল সেপসিস দুই ধরনের, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেট। তো আর্লিটা আসে হচ্ছে 72 ঘন্টার মধ্যে, উইদিন ফার্স্ট 27 আওয়ার্স। এটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আর্লি অনসেট সেপসিস হয়। সেপসিস মানে কি? রক্তের মধ্যে ইনফেকশন ছড়ায় যায়, বা যে শরীরের মধ্যে ইনফেকশন ছড়ায় যায় সেটা। আচ্ছা, লেট অনসেট সেপসিস সেটা কি? যে 72 ঘন্টার পরে যদি সেপসিসটা হয়। ঠিক আছে? আর এখানে কিছু অর্গানিজম দিয়ে পার্থক্য করা আছে, তো এটা আমাদের মুখস্থ করার দরকার নাই। জাস্ট আমরা একটু দেখি যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে। একটা হচ্ছে প্রিমেচিউরিটি। প্রিমেচিউরিটিও একটা কজ, এটা হচ্ছে 37 উইকস। আর হচ্ছে বাচ্চার যদি ওজন কম থাকে, মানে ওজন কম থাকলে কি হয়, ওজন বাচ্চার তাহলে নর্মাল ওয়েট কত বলছিলাম, 2.5 থেকে 4 কেজি। তো এটা যদি 2.5 কেজির কম হয়। তারপরে কিছু আহ, কি আছে, ফাউল স্মেলিং থাকে যদি বাচ্চার মেকোনিয়ামে। তারপর হচ্ছে রাপচার অফ এমনিওটিক মেমব্রেন। 18 ঘন্টার পরে যদি এমনিওটিক মেমব্রেন, ওই যে বলে না যে মায়ের পানি ভাঙছে কত ঘন্টা, মায়ের পানি যদিটা মানে মায়ের যদি এমনিওটিক যে মেমব্রেন বা জল ভাঙে বা পানি ভাঙে, যেটাই বলা হয় গ্রামের ভাষায়, এটা যদি 18 ঘন্টার বেশি হয় তখন কিন্তু এটা হতে পারে। তারপর হচ্ছে প্রলং লেবার, যে বাচ্চার যে লেবারের কথাটা আমি বলছি না, এখানে একটু আলোচনা করব, তো একটু দেখেন সবাই। যে প্রলং লেবার, আমরা জানি যে লেবারের চারটা স্টেজ বলে, তিনটা হচ্ছে মেইন স্টেজ। তো লেবারটা যদি দেরি হয় সেই কারণেও হতে পারে এই নিওনেটাল সেপসিসটা। তো
এখানে যারা আছেন একটু মনোযোগী হন, যে 3টা স্টেজের মধ্যে আমি যদি সহজভাবে বলি যে ফার্স্ট স্টেজে আসলে কি হয়। তো ফার্স্ট স্টেজটা কতক্ষণ থাকে, এটা ফার্স্ট স্টেজে মূলত হয় হচ্ছে থিনিং হয় এন্ড ওপেনিং অফ সার্ভিস, অর্থাৎ যে যে মায়ের যে সার্ভিসটা আছে সেটা থিনিং অর্থাৎ পাতলা হবে, আর হচ্ছে এটা ডায়ালেটেশন হবে, এটার মুখটা খুলে যাবে। তো ফার্স্ট স্টেজে এটা হয়। আমি একদম সহজ করে বলছি, এটার ভিতরে অনেক পড়া আছে। তো এই ফার্স্ট স্টেজ অফ লেবারে এটা হয়। আর এটা কতক্ষণ থাকে, যে এটা যদি প্রথম বাচ্চা হয় এটা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা থাকতে পারে। অর্থাৎ এখানে যে পেইনটা শুরু হয় না, লেবারের পেইনটা, ওইটা এখানে শুরু হবে, লেবার পেইনটা। তো লেবার পেইন শুরু হবে আর এই কাজটা হবে, অর্থাৎ ইফেসমেন্ট হবে বা থিনিং হবে, পাতলা হবে, আর হচ্ছে সার্ভিসটা ডায়ালেটেশন হবে। তো এটার কতক্ষণ থাকে, 12 থেকে 13 ঘন্টা থাকে। আর হচ্ছে সেকেন্ড চাইল্ড এরপরে হয় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকে সেকেন্ড চাইল্ডের পরে, সেকেন্ড চাইল্ডের সময়। তারপর হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার, এটা হচ্ছে দ্বিতীয় যে ধাপটা আছে লেবারের, মানে ফার্স্ট স্টেজটা শেষ হওয়ার পরে এটা শুরু হয়ে যায়। আর এই স্টেজে কি হয়, বাচ্চাটা বার্থ ক্যানেলে চলে আসে, ঠিক আছে, যে মায়ের যে বার্থ ক্যানেল সেখানে চলে আসে বা বাচ্চাটা বের হয়ে যায় এরকম। তো থার্ড স্টেজ অফ লেবারে কি হয়, এটা হচ্ছে জন্মের পরে। জন্মের পরে বাচ্চাটা ডেলিভারি হইলই তো জন্মের পরে, আর হচ্ছে যে প্লাসেন্টা আছে না, প্লাসেন্টাও কিন্তু ডেলিভার হয়। আর থার্ড স্টেজের সময়টা হচ্ছে 5 থেকে 15 মিনিট। তো এটার ভিতরে অনেক পড়া আছে, আমি জাস্ট একটু খালি নিয়ে আসলাম এখানে একটু প্রাথমিক ধারণার জন্য। তো এই স্টেজ গুলাতে যদি দেরি হয়, প্রলং লেবার, এই জন্য আমি এই কথাটা এখানে এড করছি। আচ্ছা, তারপর হচ্ছে পোর হাইজিন যদি থাকে অথবা পোর কট কেয়ার, অনেক সময় যে নোংরা ব্লেড দিয়ে কট কাটা হয় তখন কিন্তু এই ইনফেকশনটা ছড়ায় যেতে পারে। তারপর হচ্ছে বোতল ফিডিং, অনেক সময় বাচ্চা যে বোতল ফিডিং করা হয় সেখান থেকেও যেতে পারে, অথবা প্রিলেকটিয়াল ফিডিং, অর্থাৎ মায়ের ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু যদি দেয় সেখান থেকে কিন্তু এই মাইক্রো অর্গানিজম গুলো শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। তো আমরা কিভাবে চিনবো এই সেপটিক বাচ্চা কিভাবে চিনবো? আচ্ছা, এখানে দেখেন আরেকটা কথা আছে, আপগার স্কোর। আপগার স্কোরটা আপনারা পেডিয়াট্রিক্সে পড়ে থাকবেন, আপগার স্কোরটা আছে এখানে, মানে বাচ্চাকে দেখা হয়। তো আপগার স্কোরটা আপগার স্কোরটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। তো ক্লিনিক্যাল আমরা কিভাবে চিনবো সেটা আলোচনা করি। সেটা হচ্ছে নট ফিডিং ওয়েল অর রিফিউজ টু সাক, যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে চাবে না, ঠিক আছে, বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে চাবে না অথবা রিফিউজ করে দিবে, ঠিক আছে, রিফিউজ টু সাক, সে রিফিউজ করবে। তারপর হচ্ছে হাইপো আর হাইপারথার্মিয়া, তার বাচ্চার টেম্পারেচার বেড়ে যেতে পারে। মানে আমরা এখানে কিন্তু ভালো হোমিওপ্যাথিক মেডিসিনও আছে, আমরা দিতে পারবো, কিন্তু আমরা কেসটা শিখি। দেখেন, হাইপোথার্মিয়া, বাচ্চার টেম্পারেচার কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। লেথার্জি, পোর মাসেল টোন, একদম বাচ্চা মরার মতো পড়ে যাবে, পড়ে থাকবে, লেস মুভমেন্ট, তার হাত পা নড়াচড়া কম করবে, বাচ্চা কাঁদবে না। এই যে একটা জিনিস, বাচ্চা কান্না করবে না, নর্মাল বাচ্চারা কিন্তু জোরে জোরে কাঁদে, আর এই বাচ্চাটা মেও 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 আস্তে আস্তে করে কান্নাকাটি করবে, এটা একটা সাইন। তো এটা আমরা দেখতে পারি। মুভমেন্ট অনলি হোয়েন স্টিমুলেটেড অর মুভমেন্ট এট অল, যখন বাচ্চাকে স্টিমুলেট দেওয়া হয় তখন কেবল সে কি করবে, হাত পা নড়াবে। আর প্রিমেটিভ রিফ্লেক্স ডিমিনিশড অর অ্যাবসেন্ট, এইখানে কিন্তু বাচ্চার যে প্রিমেটিভ আদিম যে রিফ্লেক্স গুলো আছে সেগুলা কিন্তু চলে যাবে, থাকবে না, অ্যাবসেন্ট থাকবে, অনুপস্থিত থাকবে। তো এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, যে এই হচ্ছে নন মানে এই যে সিমটম গুলা এটা, আর এটা স্পেসিফিক তেমন কোনো নাই যে সিমটম যে এটা একদম স্পেসিফিক, এগুলো নন স্পেসিফিক, মূলত বিভিন্ন ধরনের সিমটম দেখা দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক ধারণা, ঠিক আছে। থ্যাংক ইউ, বি সেফ অ্যান্ড স্টে সেফ।